আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজার প্রতিশোধ শুরু, হামাস, হুতি এবং হিজবুল্লাহর ত্রিমুখী হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। বেন গুরিয়ন বিমানবন্দরে তৃতীয় দফায় হামলা, ইয়েমেনিরা নিজেদের রক্ষা করতে জানে দাবি করে যা বলছেন মার্কিন জেনারেল। ইরানকে একা ছাড়ে না পুতিন, জিনপিং ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে, সাফ জানিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। টানা তৃতীয় দফার মতো ইস্তাম্বুলে ছাত্র জনতার বিক্ষোভ, মেয়রের গ্রেফতারের প্রতিবাদে ৩৪৩ জন আটক। জেলেনস্কির দিন শেষ, প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে রাজি ইউক্রেন, ট্রাম্পের দূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার প্রতিশোধ শুরু, হামাস, হুতি এবং হিজবুল্লাহর ত্রিমুখী হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে হামাস, উত্তরে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই ত্রিমুখী হামলার ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরো বেড়েছে এবং সংঘাতেরও আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলে হামাস, হুতি, হিজবুল্লাহর ত্রিমুখী হামলার সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আজ সকালে বলেছে যে ডিসেম্বর মাসের পর প্রথমবারের মতো লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে কমপক্ষে 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের দখলকৃত ইসরায়েলি অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় হামাসও। আজ সকালে এই হামলাকে হিজবুল্লাহ হামাসের যৌথ অপারেশন বলে সন্দেহ করা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিক নিশ্চিত করেনি কেউই। খবর আল জাজিরার। ইসরায়েলের আর্মি রেডিওর এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে, তবে এসব সংঘর্ষে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখনও ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে শুক্রবার 21 মার্চ রাতে ইসরায়েলে ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন, গত 48 ঘন্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। সারি আরও বলেন, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের উপর একাধিক হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনী এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও লোহিত সাগরে একাধিক মার্কিন জাহাজে হামলা চালায় হুতিরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের উপর যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে ততদিন এই হামলা চলবে বলে জানানো হয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনী নিপীড়িত জনগণকে সাহায্য করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার কাঠামোর মধ্যে অধিকৃত জাফা এলাকার বেন গুরিয়ন বিমানবন্দরকে ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। গত 48 ঘন্টার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইয়াহিয়া সারি সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করে দিয়েছেন যে বেন গুরিয়ন বিমানবন্দর আর পরিবহনের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও ঘোষণা দেন যে ইয়েমেনি বিমান বাহিনী আবারও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ড্রোন ইউনিট টানা 6ষ্ঠ দিনের মতো বেশ কয়েকটি ড্রোন দিয়ে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সূত্রের মতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের সমস্ত কেন্দ্রীয় অংশ, জেরুজালেম এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমেরিকার 4 তারকা জেনারেল জোসেফ ফুথিল ইয়েমেনি সেনাবাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অবস্থান এবং অসহায়তা স্বীকার করে বলেছেন, ইয়েমেনিদের প্রচুর সম্পদ রয়েছে এবং কেবল তাদের সামরিক শক্তিকে লক্ষ্যবস্তু করা যথেষ্ট নয়। আমেরিকান জেনারেল আরও বলেন যে সৌদি আরবের সঙ্গে যুদ্ধে ইয়েমেনিরা দুর্দান্ত ক্ষমতা অর্জন করেছে এবং তারা সম্পদ সংরক্ষণের পদ্ধতি শিখেছে।
ইরানকে একা ছাড়বে না পুতিন, জিনপিং ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে, সাফ জানিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক আলোচনায় চীনের সাথে দেশটির উপস্থিতিকে অপরিহার্য বলে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যদিও ট্রাম্প নিজেই তার প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক চুক্তি, যেটি জেসিপিও নামে পরিচিত, তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ইরানের বার্তা সংস্থা ইরার বরাত দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেছেন, জেসিপিও এর ভাগ্য এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে বহুপাক্ষিক প্রচেষ্টার সম্ভাবনা রাশিয়া এবং চীনের অংশগ্রহণ ছাড়া নির্ধারণ করা যাবে না এবং অবশ্যই বাইরে থেকে তাদের নির্দেশ দেওয়া যাবে না। জাখারোভা আরো বলেন, ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে সকল পক্ষের সাথে গঠনমূলক আলোচনার জন্য মস্কো প্রস্তুত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত এবং প্রয়োজনে দেশটির শাসন ব্যবস্থাকে হুমকি দিতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি একতরফাভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। দ্বিতীয় মেয়াদে ফিরে এসে তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন এবং নতুন চুক্তির জন্য 2 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন বলে জানা গেছে। এক রেডিও সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যায় তাহলে তিনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। আমাদের সেই সামর্থ্য রয়েছে এবং আমরা আরো এগিয়ে গিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে হুমকি দিতে পারি। এর আগে ট্রাম্প ইরানের নেতাদের কাছে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় এবং এটি বর্তমানে তেহরানের পর্যালোচনার অধীনে রয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারের প্রতিবেদনে সারা দেশে এক রাতের মধ্যে 343 জনকে আটক করা হয়েছে। প্রতিবাদগুলো তুরস্কের বিশাল শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারা সহ একাধিক শহরে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। তারা বলেছে, এই আটক জনসাধারণের শৃঙ্খলা বিঘ্নিত হওয়া থেকে প্রতিরোধ করার জন্য হয়েছে এবং সতর্ক করে বলেছেন, কর্তৃপক্ষ অরাজকতা এবং প্ররোচনাকে সহ্য করবে না। বুধবার থেকে ইমামোগ্লু গ্রেফতার হওয়ার পর থেকে হাজার হাজার তুর্কি নাগরিক শান্তিপূর্ণ প্রতিবাদে রাস্তায় নেমেছে, যেখানে ইমামোগ্লুকে দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার মতো অভিযোগে আটক করা হয়েছে। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু জনমত জরিপে তিনি এরদোয়ানকে ছাড়িয়ে গেছেন। ইমামোগ্লুর রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি এই পদক্ষেপটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে এবং সমর্থকদের আইনানুগতভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, ইউক্রেনের নেতৃত্বে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের নেতৃত্বে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কার্লসন রাশিয়ার প্রচারিত এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচিত নন এবং সে কারণে তিনি কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, আপনি কি মনে করেন ইউক্রেনে নির্বাচন হবে? উত্তরে উইটকফ বলেন, হ্যাঁ, নির্বাচন হবে। তারা এতে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কয়েক বছর ধরে ক্রেমলিন ইউক্রেনকে দুর্বল করার কৌশল হিসেবে জেলেনস্কিকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে। 18 ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে তার বৈধতা সংক্রান্ত বিষয়বস্তু বিবেচনা করতে হবে। রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন কোনো নির্বাচন আয়োজন করেনি, কারণ সামরিক আইন জারির পর নির্বাচন নিষিদ্ধ। 24 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়ার আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেন এই সামরিক আইন ঘোষণা করে। দেশটির আইন অনুযায়ী নির্বাচন হতে হলে তা নিরাপদ, অবাধ এবং নিরবচ্ছিন্ন হতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব, কারণ রাশিয়া এখনও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে
হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইঙ্গিত করে উইটকফ বললেন, তাকে বুঝতে হবে যে সে ক্রমশ পিষ্ট হতে থাকবে। তার এখন চুক্তি করার সেরা সময়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেরা সম্ভাব্য চুক্তি করে দিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, সংঘাত সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে যে কোনো সাহায্য টেকসই হবে না। তিনি বলেন, আমরা চিরকাল টাকা দিয়ে যেতে পারি না। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গাজার প্রতিশোধ শুরু, হামাস, হুতি এবং হিজবুল্লাহর ত্রিমুখী হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। বেনগুরিয়ন বিমানবন্দরে তৃতীয় দফায় হামলা, ইয়েমেনিরা নিজেদের রক্ষা করতে জানে, দাবি করে যা বলছেন মার্কিন জেনারেল। ইরানকে একা ছাড়ে না পুতিন, জিনপিং ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে, সাফ জানিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। টানা তৃতীয় দফার মতো ইস্তাম্বুলের ছাত্র জনতার বিক্ষোভ, মেয়রের গ্রেফতারের প্রতিবাদে ৩৪৩ জন আটক। জেলেনস্কির দিন শেষ, প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে রাজি ইউক্রেন, ট্রাম্পের দূত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।